নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে একটা সত্য ভৌতিক ঘটনা, শিবরাত্রি স্পেশাল, বাংলা ভাষায়, আমার মাতৃভাষায় আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ঘটনা যাওয়ার আগে সবাইকে শুভ শিবরাত্রি এবং একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। যারা প্যারানর্মাল কেয়ারকে ফলো করেন, বাংলা ভাষায়, সম্পূর্ণ বাংলা ভাষায় যে সমস্ত সত্য ভৌতিক ঘটনা আমি শেয়ার করব, সেটা এবার থেকে স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্টে শেয়ার হবে। সেখানে আমাকে ফলো করে রাখুন এবং নোটিফিকেশান বেল অন করে রাখুন। যখনই আমি আপলোড করব পডকাস্ট বা অডিও, আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর হিন্দি ভাষায় যাবতীয় যা কিছু ভিডিও আমি করব, সেটা সম্পূর্ণ প্যারানর্মাল কেয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। চলুন ঘটনায় আমরা সরাসরি যাই। এই ঘটনাটা না আমার কাছে কোনো মেইলে এসছে, না হোয়াটসঅ্যাপে এসছে। দুদিন আগে একজন ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে আসে, পাখির সম্পর্কে জানতে, কেয়ার ট্রিটমেন্ট, হেলথ যাতে ভালো রাখতে পারে। সেই সূত্রে তার সঙ্গে এই ঘটনাটা আমি শুনি এবং সেটাই যা আমি শুনেছি তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অডিও সেশনের মাধ্যমে। ভদ্রলোকের নাম বিশ্বনাথ বাবু। যখন আমি ওনার সঙ্গে মিট করি, মোটামুটি আন্দাজ মতন বডি ল্যাঙ্গুয়েজ যেটা দেখে বোঝা যায় 60 থেকে 62 মতন বয়স। যথেষ্ট ভদ্রলোক, স্মার্ট, এবং আমার বাড়ি থেকে একটু দূরে সামনাসামনি লোকেশানে আমরা মিট করি। কথাবার্তা কমপ্লিট হওয়ার পর, পাখির সম্পর্কে ওনার যাবতীয় যা তথ্য নেওয়ার পর, উনি আমাকে একটা জিজ্ঞেস করেন, শান্তনুবাবু, আপনাকে একটা আলাদা কথা জিজ্ঞেস করতে পারি? আমি বলি, হ্যাঁ নিশ্চয়ই, বলুন। তখন উনি আমাকে বলেন যে আপনার এই পাখির চ্যানেলটা ফলো করার পর আমি কিছু ডেসক্রিপশানে চেক করছিলাম, সেখানে এই প্যারানর্মাল কেয়ার বলে একটা লিঙ্ক পাই। এটা কি আপনার? তো আমি তাকে বিস্তারিত সমস্ত ঘটনা বলি যে প্যারানর্মাল কেয়ার চ্যানেলটা কিসের জন্য, ইত্যাদি ইত্যাদি। উনি তখন আমাকে, বিশ্বনাথবাবু, বলেন, শান্তনুবাবু, আমার জীবনে সত্য একটা ঘটনা রয়েছে, ভৌতিক কিনা জানি না, কিন্তু আজও, বলে উনি চুপ করে গেলেন। এই আজও বলে চুপ করে যাওয়াতে আমার ইন্টারেস্ট আরও গ্রো করলো। আমি ওনাকে বললাম, বলুন না ঘটনাটা কি? যদি বলেন শোনার পর আমি চ্যানেলে শেয়ার করব। বললো, হ্যাঁ নিশ্চয়ই করতে পারেন। তো ওনাকে নিয়ে তখন অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলেছি বলে আমি একটা পার্কে যাই। আমাদের পাশেই একটা চিলড্রেন পার্ক রয়েছে। সেখানে গিয়ে, সেই সময় কোনো বাচ্চারা খেলে না, কিন্তু পার্ক ওপেন থাকে। আমরা একটা নির্দিষ্ট স্থানে বসে ঘটনাটা ওনার মুখ থেকে যা শুনি তাই আমি এখন শেয়ার করছি। বিশ্বনাথবাবু এবং অজিতবাবুর এই ঘটনা, দুজন প্রকৃত বন্ধু বলতে যা বোঝায় তাই। বিশ্বনাথবাবু বলেন, আমরা যখন ধরুন আমার যখন 30-35 বছর বয়স, তখনকার সময়কার এই ঘটনা, এবং সেই ঘটনার যে ধরনের সমস্ত কিছু এখনও আমি ফিল করি, তখন আমি ওনাকে বলি, দাদা ঘটনাটা আমাকে একটু কাইন্ডলি যদি বিস্তারিতভাবে বলেন তাহলে খুব উপকৃত হব। উনি তখন 30-35 বছর আগেকার ঘটনা আমাকে খুলে বলেন, এবং ঘটনাটা শুনতে একটা বেশ সময় সাপেক্ষ লাগে, আমার সময় লাগে। এইরকম ঘটনা যে প্রকৃত বন্ধু দুজনের যাবতীয়, মানে এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একে প্রতি রেসপেক্ট, ভালোবাসা ছিল। প্রত্যেক দিন, যেহেতু উনি নর্থ কলকাতায় থাকেন, ওই ভদ্রলোকও কলকাতায় থাকতেন, ডেলি আমাদের এখানে একটা দেশবন্ধু পার্ক আছে। সকালবেলা অনেক বয়স্ক লোক, ইয়াং লোক জগিং করে, মানে মর্নিং ওয়ার্কের জন্য আসে। তেনারাও আসতেন। এবং শুধু তাই নয়, মর্নিং ওয়াক কমপ্লিট হওয়ার পর হাই হ্যালো করার পর বাড়িতে গিয়ে একে অপরকে ফোনও করতো। এরকম ফোন নাকি একে অপরকে সারাদিনে 2-3 বার করতো, যে সব কিছু ঠিক আছে কিনা। ছোটোবেলাকার বন্ধু দুজনেই, স্কুল লাইফ, কলেজ লাইফ দুজনেই কমপ্লিট করার পর দুজনেই বিজনেস করে, এবং অবস্থাপন্ন ঘর। এরকম নয় যে ফিনান্সিয়াল কোনো প্রবলেম ছিল, যেটা আমি ওনার মুখ থেকে শুনছি, উনি আমাকে যেটা ব্যাখ্যা করছে।
সেরকমই একটা দিন ছিল, যেদিনে তারা সকালবেলা মর্নিং ওয়াক করে মাঠ থেকে বেরিয়ে একে অপরকে হাই হ্যালো করার পর যে যার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বিশ্বনাথবাবু বাড়িতে এসে যথারীতি ওনার নিয়ম অনুযায়ী উনি যখন ফোন করেন, ফোন করাতেই ওনার অজিতবাবুর বাড়ি থেকে যিনি ধরেন, তিনি যে ঘটনাটা শেয়ার করেন এবং যে ইনফরমেশনটা দেন, তাতে উনি প্রচণ্ড দুর্বল এবং দুঃখিত এবং সেন্সলেসের মতন হয়ে যান। যে বাড়ি ফেরার পথে অজিতবাবু একটা বাইক অ্যাক্সিডেন্টে সামনের দিকে পড়ে স্পট ডেথ হয়েছেন। যখন আমি এই পরিস্থিতিটা ওনার মুখ থেকে যখন শুনছি, বন্ধুরা, অদ্ভুত না আমাদের জীবন? কার সঙ্গে আমরা শেষ কথা বলছি কখন কেউ জানি না। এই ধরুন এই এপিসোডটা করছি, এর পরের মুহূর্তে যে আমিই থাকবো আমি নিজেও জানি না, বা জগতের কেউই জানতে পারে না। অদ্ভুত একটা জীবন আমরা অতিক্রম করছি, যেখানে সমস্ত কিছু ইস্যুতো কারোর হাতে ধরা রয়েছে, বা পূর্ব নির্দিষ্ট সমস্ত কিছু। যখন সময় হবে তখন যে কোনো কারণেই হোক আমাদের এই শরীর ছেড়ে, এই জগৎ ছেড়ে, এই ডাইমেনশন ছেড়ে অন্য ডাইমেনশনে প্রবেশ করতে হবে। যাই হোক, ঘটনায় ফিরে আসি। তো উনি বলেন, এই সমস্ত কিছু শুনে উনি বিশ্বাস না করতে পেরে সেন্সলেসের মতন হয়ে যান। যখন ওনাকে জ্ঞান ফেরানো হয়, সেই সময় থেকে ওনার বুঝতেই পারছেন যে যেটা উনি বোঝানোর চেষ্টা করছেন, যে এত ছোটোবেলাকার বন্ধু, যা 10-15 মিনিট আগে পর্যন্ত দেখা হয়েছে, দেখা হবার পর যখন উনি বাড়ি গিয়ে যেছেন, সেখানে গিয়ে শুনছেন যে উনি আর এই জগতে নেই। একটা সামান্য একটা বাইক অ্যাক্সিডেন্টে সামনের দিকে পড়ে উনি স্পট ডেথ হয়েছেন। এতে উনি প্রচণ্ড ভেঙে পড়েন। এবার অজিতবাবুর ক্যারেক্টারটা উনি কিছুটা ব্যাখ্যা করছেন, সেটা এরকম: অজিতবাবু খুব মিশুকে এবং প্রচণ্ড ইয়ার্কিবাজ ছিল। আমাদের বিশ্বনাথবাবু যখন ওনাকে বলতো যে ইত্যাদি ইত্যাদি কথা ইয়ার্কি, তখন উনি ওনাকে একটা কথা বলতেন যে, এই দেখ না, তোর সঙ্গে আমার এই শেষ কথা হচ্ছে, আর হয়তো আমার সঙ্গে দেখা হবে না, কিন্তু হ্যাঁ, যদি আমি মরে যাই, আমি তোর সঙ্গে সর্বদা থাকবো, তোকে সবসময় সঙ্গে নিয়ে চলবো, আমাদের যা রুটিন ছিল, জগিং বল, সমস্ত কিছুটা সেম থাকবে। তখন আমাদের বিশ্বনাথবাবু সেই জিনিসটাকে আর কি ছলে বেশ সিরিয়াসলি বলতো, এইসব ফালতু কথা না বলে কাজের কথা বল। যখন ওনার মৃত্যু হয় এবং শেষ শয্যায়, অন্তিম যাত্রা যেটাকে বলা হয়, নিয়ে যাওয়া হয়, বিশ্বনাথবাবু শেষের দিকে গিয়ে পৌঁছন, কারণ ওনার আর যাবার ইচ্ছে ছিল না। ওনার শারীরিক অসুস্থতা এবং দুঃখে ভেঙে পড়ার জন্যে ওনার দিকবিদিক কোনো জ্ঞান ছিল না যে ওখানে যেতে হবে। এই 7-5 ভাবতে ভাবতে উনি দুপুরবেলার দিকে একটু নিদ্রাগ্রস্ত হন, এবং নিদ্রার মধ্যে উনি প্রথম দেখেন, যেখান থেকে এই ঘটনার সূত্রপাত শুরু, যে ওনার বন্ধু অজিতবাবু বলছেন, কিরে, আমাকে শেষ যাত্রায় আমাকে একবার দেখতে এলি না? যাক, আসিস নি, ভালো হয়েছে, আমি তো তোর সঙ্গেই আছি। এই স্বপ্নটা দেখার পর ধর্মর করে উনি উঠে পড়েন। উঠে রেডি হয়ে নিমতলা ঘাটের কথা অনেকেই শুনেছেন, যে খুবই পপুলার একটা বার্নিং ঘাট আমাদের এখানে, এবং তখন বিশ্বনাথবাবুর কথা অনুযায়ী ইলেকট্রিক চুল্লির বন্দোবস্ত সেরকম হয়নি। ওনাদের যখন 35 বছর বয়স, 30-35 বছরের আশপাশ, তখন কাঠেই মানুষকে সবটাকে দাহ করা হতো। এবং উনি যখন গিয়ে পৌঁছন তখন শেষের দিকে মোটামুটি এরকম পরিস্থিতি। তো সমস্ত কিছু কাজকর্ম সেরে, শ্মশানের কাজকর্ম সেরে ওনারা যে যার বাড়ি ফিরে আসে। বিশ্বনাথবাবু বাড়ি আসার পর ওনার শরীর আবার বিগ্রতা আরম্ভ করে, যেটা হয় আর কি, একটা ছোটোবেলাকার এতটাই হৃদ্রতা। এবং উনি এটাও আমাকে যখন ব্যাখ্যা করছেন, বলছেন যে ওনার স্ত্রীও নাকি মাঝে মাঝে বলতো যে তোমার বিয়ে করার ইয়ার্কি মেরেই, যে তোমরা তো সারাদিন একে অপরে আমার সঙ্গে কতবার আর কথা বলো, এরকম ধরনেরও কথাবার্তা ইয়ার্কির ছলে হতো। তারা এতটাই ঘনিষ্ঠ ছিল যে বাড়ি আসা সত্ত্বেও একে অপরকে একাধিকবার দিনে কল করতো।
তো সেদিনকে রাত্রিবেলা যথারীতি শারীরিক ক্লান্তিতার ক্লান্ত থাকার দরুন উনি নিদ্রাগ্রস্ত হন। স্বপ্নে উনি দেখেন যে অজিতবাবু ওনার বিছানার সামনেই বসে বলছে যে কালকে কিন্তু মর্নিং ওয়ার্কে যেতে হবে, কিন্তু কামাই করিস না যেন, যেটা আমাদের রুটিন সেটা আমাদের ফলো করতে হবে। এই স্বপ্নটা দেখার পর উনি ধর্মার করে উঠে ঘরে দেখেন কোথাও কেউ নেই। তো উনি এটাই স্বাভাবিকভাবে মেনে নেন যে সারাদিন এত চিন্তাধারা এবং এই ধরনের ঘটনার ফলে তার সাবকনসিয়াস মাইন্ডে চিন্তাধারা প্রতিক্রিয়ার ফলে তিনি এই স্বপ্ন দেখেন। এবং সকালবেলা যখন ওঠেন তখন মর্নিং ওয়ার্কের সময় পেরিয়ে গিয়ে, যেটা হয় আর কি স্বাভাবিক, সকাল 8:30 বেজে যায়। ওনার মানসিক পরিস্থিতি এমন ছিল যে উনি প্রায় ধরুন 1 সপ্তাহের মতন নিজেরই বিজনেস, অফিসে যাননি, বাড়িতেই থেকেছেন। কিন্তু হ্যাঁ, যে সময় ধরুন একে অপরের ফোনে কথা বলতো, তখনকার দিনে ল্যান্ডলাইন ছিল বিএসএনএলের। সেই ল্যান্ডলাইন সারাদিনে মিস কল আসার মতন কেউ 1-2বার রিং করে ছেড়ে দিত। এটার উনি ব্যাখ্যা করেছে এরকমভাবে, ল্যান্ডলাইনের দেখবেন অনেক সময় কোথায় কোথায় ফোন হচ্ছে না হচ্ছে, আউটগোয়িং ইনকামিং বোঝা যায়, একটা বিলের সঙ্গে আসতো। তো যে সময় উনি নোট করে রেখেছিলেন, যে সময় এরকম রিং বাজতো, সেই সময়কার কোনো রকম নাম্বার শো হতো, মানে পার্টিকুলার ওই সময় কোনো কল রেকর্ড মানে রেজিস্টারই হয়নি যে কোন নাম্বার থেকে কল আসছে বা কল করা হচ্ছে বা মিস কল দেওয়া হচ্ছে। এটা একটা ঘটনা উনি আমার সঙ্গে শেয়ার করেন। সেকেন্ড ঘটনা হচ্ছে, যখনই উনি ঘুমোতে যেতেন অজিতবাবু ওনার সঙ্গে কথা বলতেন, যেরকমভাবে উনি জীবিত থাকার সময় কথা বলতেন, এবং এটা বলতেন যে আমি তো আগে চলে গেলাম, তোর এখন সময় হয়নি, কিন্তু আমি তোর সঙ্গে সবসময় আছি, কোনো অসুবিধা হলে আমি দেখে নেব। এবং এই সমস্ত স্বপ্ন দেখার পর ওনার ঘুম ভেঙে যেত। এবার আসছেন উনি যে একটা মর্নিং ওয়ার্কের ঘটনা। তার আগের দিন রাত্রিবেলা অজিতবাবু আবার স্বপ্নে আসেন। মানে এটা বলতে পারেন, যেরকম ধরনের উনি আমাকে ব্যাখ্যা করেছেন, যতবার উনি মোটামুটি সারাদিন এই যে 1 সপ্তাহ বা 1 সপ্তাহ পরে যখন অফিস কাছারি করতে আরম্ভ করেন এবং যখন নিদ্রাগ্রস্ত হচ্ছে, যখন ধরুন একটু আলস্য ভাবও আসছে, তখনই তিনি অজিতবাবুকে দেখতে পেতেন। তো যেদিন মর্নিং ওয়ার্ক যাচ্ছেন নতুনভাবে আবার বন্ধুকে ছাড়া, উনি স্বপ্নে তার আগের দিন দেখেন যে একে অপরে মর্নিং ওয়ার্ক করছে। বিশ্বনাথবাবু বলছেন যে আমি স্বপ্নে দেখছি যে আমি তো জানি যে উনি মারা গেছেন অজিতবাবু, কিন্তু অজিতবাবুকে সরাসরি যেরকমভাবে মর্নিং ওয়ার্কের ড্রেস সেই পরে যখন উনি যাচ্ছেন ওনার সঙ্গে, যে আসিস কিন্তু তুই, এরকমভাবে কথোপকথন হচ্ছে। তখন বিশ্বনাথবাবু ওনাকে জিজ্ঞেস করছেন যে প্রমাণ কি, তুই তো চলে গেছিস, কিন্তু আমাকে আসতে বলছিস, আমি একা কার সঙ্গে দৌড়বো বা কার সঙ্গে হাঁটবো? তখন অজিতবাবু বলেন যে ঠিক প্রমাণ পেয়ে যাবি, আমি তোর সঙ্গেই থাকবো। এইবারে যখন পরের দিন মর্নিং ওয়ার্ক উনি একাই গিয়ে পৌঁছেছেন, পৌঁছানোর পর যখন উনি হাঁটা চলা বা দৌড়, মানে এটা হয় না যে রানিং কন্ডিশনে থাকা মানুষ, উনি স্পষ্ট বলছেন যে আমিও দৌড়চ্ছি আর আমার সঙ্গে সঙ্গে অজিত দৌড়েলে যেরকম অনুভূতি আমার হতো সেই সেম ফিলিংস হচ্ছে। আমি হাঁটছি, আমার সঙ্গে একবার ডাইনের দিকে একবার বাঁয়ের দিকে কেউ না কেউ হাঁটছে, আমি ভালো করে বুঝতে পারছি। আর মর্নিং ওয়াক তো তারা যেত প্রায় 4টে 4:30, সেই সময়কার পরিস্থিতি, আধা আলো আধা অন্ধকার, এই রকম পরিস্থিতিতে। এবং সেখানে তিনি এরকম বলেন যে তারা 1 পাক ঘোরার পর মাঠটাতে একটা জায়গায় নির্দিষ্ট একটা বেঞ্চির ওপর গিয়ে বসতেন, এবং অজিতবাবুর হাতে একটা সবসময় জলের বোতল থাকতো, উনি বসে জলটা পান করতেন। এরকম 3 পাক দিতেন আর 3বারই বসে জল খেতেন। যথারীতি উনি যখন বিশ্বনাথবাবু গিয়ে বসেন একটা পাক দিয়ে, দেখা যাচ্ছে যে সেই বেঞ্চিতে ঠিক ওরকমই একটা অর্ধেক বোতলে জল রাখা আছে।
তখন উনি সম্পূর্ণ বিশ্বাস করেন যে না, যা কিছু ঘটছে আমার সঙ্গে সম্পূর্ণটাই সত্য, এবং যা কিছু আমি স্বপ্নে দেখছি সম্পূর্ণটাই সত্য, কোনোটাই আমার মনের ভুল বা আমার সাবকনসিয়াস মাইন্ডে অত্যাধিক প্রেশার যেটা থাকে, যে এই ধরনের চিন্তাধারা, ছোটোবেলাকার বন্ধু, এতদিনের সম্পর্ক, সারাদিনে অন্তত 7-8 বার কল, দেখা হওয়া, সমস্তটার এফেক্ট নয়। এই বলে যখন উনি আমাকে, বিশ্বনাথবাবু যখন ঘটনাটা বলছেন, এত বড় একটা ভালো পার্সোনালিটির চোখে আমি জল অনুভব করি বন্ধুর জন্যে। এবং দেখা যায় যে তখন উনি বলছেন যে এই ঘটনাটা এতটাই সিরিয়াসের দিকে চলে যাচ্ছিল যে নির্দিষ্ট সময় সে আর প্রতিকার না করতে পারলে, যেমন ধরুন আমার কোনো ভয় তো কোনো দিন লাগেনি, কিন্তু একটা আত্মা মৃত্যুর পর এরকমভাবে আমাদেরই জগতে ঘোরাফেরা করবে, সেটা কি ঠিক না বেঠিক, সেই চিন্তায় উনি কিছুদিন চিন্তাগ্রস্ত হন যে ঠিক না বেঠিক সেটা কার সঙ্গে আলোচনা করা যায়। সেই সমস্ত সাত পাঁচ ভেবে উনি তখনকার দিনে সেই সময়কার একজনের সঙ্গে গিয়ে আলাপ করেন, এবং আলাপ করার পর উনি ওনাকে কিছু মাদুলি বলেন এবং ওনাকে কিছু ক্রিয়াকলাপ করতে বলেন, যে যেহেতু এতটা ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং নিজেদের ফ্যামিলির থেকেও এতটা হৃদ্রতা, ভালোবাসা একে অপরের প্রতি, ফলে সে মায়া ছেড়ে যেতে পারেনি, এবং যেহেতু সেখানে একটা অপঘাত মৃত্যুর ভুল ধরা যেতেই পারে, সেখানে তিনি সম্পূর্ণ তার এই শারীরিক জগৎ ছেড়ে আত্মা মুক্তি লাভ করেনি। ফলে ওনাকে কিছু ক্রিয়াকলাপের কথা বলে, এবং তিনি করার সত্ত্বেও কিছুদিন যাবৎ সেই স্বপ্ন এবং মর্নিং ওয়ার্কের সেই সমস্ত অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর শেষের দিকে উনি যেটা আমার সঙ্গে শেয়ার করেন, যে আজও উনি মর্নিং ওয়ার্ক করেন, সপ্তাহে অন্তত 3 দিন করে, এখনো পর্যন্ত ফিল করেন কেউ না কেউ ওনার সঙ্গে হাঁটাচলা করছে। এখানেই ঘটনা ইতি হয়। তো বন্ধুরা, ঘটনাটা সত্যিকারে খুব সুন্দর, ভৌতিকটা নয়, ভয় খাবার কিছু নেই, একটা অদ্ভুত ধরনের টান। আত্মার শরীর ছাড়ার পরও যদি অপঘাতে মৃত্যু হয় এবং কোনো সম্পর্কে এমনভাবে জড়িয়ে থাকে যে মায়া কাটিয়ে যদি সে না যেতে পারে, তাহলে আমাদের ডাইমেনশন থেকে আত্মা সরাসরি তার নিজস্ব বাসস্থান যেখানে হওয়া উচিত সেখানে সে প্রবেশ করতে পারে না বা গিয়ে পৌঁছতে পারে না। আমাদের চিন্তাধারা ভূত প্রেত পিশাচ, মানে পিশাচ ভূত না, ভূত মানেই একটা যে ভয়, এখানে কিন্তু ভয় আমরা পাইনি, এখানে একটা সম্পর্ক, একটা ভালোবাসা, একটা প্রোটেকশন এবং একটা একাকিত্ব রিলেশনশিপ আমরা অনুভব করেছি। যাই হোক, ঘটনাটা ভালো লেগেছে, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে নিশ্চয়ই রিপ্লাই দেবেন, এবং যেতে যেতে একটাই কথা, স্পটিফাইতে ফলো করে রাখুন। এখানে বেঙ্গলি ভাষায় আমি ভিডিও নিয়ে আসতে চলেছি, অদ্ভুত অদ্ভুত ঘটনা যা আমার নিজের লাইফের সঙ্গে ঘটে যাবে, এবং আপনাদেরও জীবনে ঘটে যাওয়া কোনো এরকম ঘটনা থাকলে নিশ্চয়ই আমাকে শেয়ার করুন। আপনি যেখান থেকেই শুনুন না কেন, লিখে হোক, আমার সঙ্গে সরাসরি দেখা করে হোক, বা হোয়াটসঅ্যাপে হোক। আমি সেই ঘটনা, হ্যাঁ, নাম কাল স্থান কাল এই সমস্তগুলো আপনি হাইড করতেই পারেন, অনেকেই চায় না যে সরাসরি যেখানে ঘটেছে বা যার সঙ্গে ঘটেছে তার নাম এবং সেই জায়গা উল্লেখ করা হোক। তবুও বলবো শেয়ার করুন, কারণ যা কিছু প্যারানর্মাল কেস শেয়ার করে সেটা সম্পূর্ণ রিয়েল, সত্য, এখানে মিথ্যের কোনো স্থানই নেই। তো চলুন আজকে এই অবধি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন। নমস্কার।